হ্যালো বন্ধুরা, উইকেন্ডের ছুটিতে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। দেখে নিয়েছি এই সপ্তাহে রিলিজ হওয়া নতুন সিনেমার নাম চান্দু চ্যাম্পিয়ন। অভিনয় করেছে কার্তিক আরান, বিজয় রাজ, অতিথি চরিত্রে শ্রেয়াস তালপারে এবং আরও দুই একজন ছোটোখাটো অভিনেতা। সিনেমাটাতে তেমন কোনো বড় অভিনেতা নেই কার্তিক আরান ছাড়া। তো চলো সময় নষ্ট না করে সিনেমার গল্পটা নিয়ে একটু আলোচনা করা যাক, আর তারপরে নিজেদের যা ব্যক্তিগত মতামত সেটাকে পেশ করা যাবে। তো সিনেমার প্রথমেই দেখা যাচ্ছে মহারাষ্ট্রের সালভি নামক একটা গ্রামের একটা পুলিশ স্টেশনের, যেখানকার পুলিশ অফিসার শ্রেয়াস তালপারে, সেখানে একজন বয়স্ক ভদ্রলোক তার ছেলেকে নিয়ে আসে একটা কেস করার জন্য। পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করে সে কার উপর কেস করতে চায়, সে জানায় যে সে দেশের রাষ্ট্রপতির উপরে কেস করতে চায়। তো পুলিশ তো শুনে রীতিমতো একটু ভ্যাবাচেকা খেয়ে যায়। সো দেশের রাষ্ট্রপতির উপর কেস করতে চায়, কী কারণে চায় এবং কজন রাষ্ট্রপতির উপরে সে কেস করতে চায়, সেটা শুনে তো পুলিশ রীতিমতো আকাশ থেকে মাটিতে পড়ে। দেশে যতগুলো রাষ্ট্রপতি আছে আজ পর্যন্ত সে সবার নামে কেস করতে চায়। কারণ কি? কারণ তাকে অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। অর্জুন অ্যাওয়ার্ড একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। তো পুলিশ জিজ্ঞাসা করে যে কেন তোমাকে অর্জুন অ্যাওয়ার্ড কেন দেওয়া হবে? তো সে জানায় যে 40 বছর আগে সে পদক জিতেছিল। তো পুলিশ একটু আশ্চর্য হয়ে যায় যে কেউ অর্জুন অ্যাওয়ার্ড পায় কিনা। তখন সেই বৃদ্ধ ভদ্রলোক তাকে গল্প শোনায় যে 1952 সালে স্বাধীন ভারতবর্ষে প্রথম যে অলিম্পিকে গোল্ড জিতেছিল ভারত, সেটা ছিল কুস্তিতে কেডি যাদব নামে একজন ভদ্রলোক এই গোল্ড মেডেল জিতেছিল। পুলিশ যখন এনকোয়ারি করে সে কি করে জানলো, তখন সে বলে সে তখন ছোট ছিল এবং সে তার বড় ভাইয়ের সাথে সেই মুম্বাইয়ের কারাড স্টেশনে গেছিল সেই ব্যক্তিকে দেখতে। সেই ব্যক্তি সেদিন অলিম্পিক থেকে মেডেল জিতে দেশে ফিরেছিল, মানে মুম্বাই স্টেশনে ফিরেছিল। মুম্বাই স্টেশনে তাকে দেখার পর সে যখন বাড়ি ফেরার পথে তার দাদাকে জিজ্ঞাসা করে, বড় ভাইকে জিজ্ঞাসা করে যে কীভাবে সে কেন বিখ্যাত, কেন তাকে দেখতে এত লোক এসছে। তখন তার বড় ভাই তাকে বলে যে সে অলিম্পিক জিতেছে, সে দেশের জন্য অনেক বড় সম্মান অর্জন করেছে, এই জন্যেই প্রচুর লোক তাকে দেখতে এসেছে। ঠিক তখন থেকে সেই বাচ্চা ছেলেটি স্বপ্ন দেখতে শুরু করে যে সেও একদিন দেশের জন্য অলিম্পিক পদক জিতবে এবং তারও ইচ্ছা সে কুস্তিতে অলিম্পিক পদক জিতবে। এই বয়সে অলিম্পিক সম্বন্ধে তার ততটা বিস্তৃত ধারণা নেই, তার এটাও জানা নেই যে অলিম্পিকে কি কি খেলা হয়। তো যেহেতু কুস্তিতে একজন অলিম্পিক জিতেছে, তো তারও মনে মনে ইচ্ছা এবং সে স্বপ্ন দেখছে যে সেও দেশের জন্য একদিন অলিম্পিকে গোল্ড মেডেল জিতবে এবং সেটা কুস্তিতে। সে কুস্তিগির হওয়ার স্বপ্নে এতটাই বিভোর ছিল যে স্কুলে যখন টিচার তাকে জিজ্ঞাসা করতো সবাইকে, সবাই বড় হয়ে কে কী হতে চায়, যখন কেউ বলতো ডাক্তার, কেউ বলতো ইঞ্জিনিয়ার, তখন সে বলতো যে কুস্তিগির হতে চায় এবং সে ভারতবর্ষের জন্য অলিম্পিক পদক জিততে চায়। এ কথা শুনে তার সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করতো এবং তাকে নিয়ে উপহাস বিদ্রূপ করতো। এর জন্য তার সাথে সহপাঠীদের একটু ঝামেলা হতো। পরে তার বড় ভাই তাকে পরামর্শ দেয় সে যেন গ্রামের যে কুস্তির উস্তাদ আছে তার সাথে গিয়ে দেখা করে এবং তার হাতে পায়ে ধরে, যতক্ষণ না সে রাজি হয় যে সে যেন তাকে তার শিষ্য বানিয়ে নেয়। তার বড় ভাইয়ের কথা মতো সে সেরকমই করে, গিয়ে উস্তাদের পা জড়িয়ে ধরে। তখনও সবারই তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, উপহাস বিদ্রূপ করে, কিন্তু তার খেপচুরিয়াস মনোভাব দেখে এবং দেশের জন্য তার অলিম্পিক জেতার যে একটা ইচ্ছা সেই ছোট্ট বয়স থেকেই, এটা দেখে সেই গ্রামের ওস্তাদ তাকে শাগরেদ বানিয়ে নেয়। এরপরে দিন কেটে যেতে থাকে, ছোট ছেলেটি আস্তে আস্তে বড় হয়। প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে সে হাই স্কুলে ভর্তি হয়। ওখানে আমরা বলে রাখি এই ছোট্ট ছেলেটির নাম মুরলী এবং এই আমাদের সিনেমার হিরো যে চরিত্রে অভিনয় করেছে কার্তিক আরান। কুস্তির উপর তার যতটা না ভালোবাসা ছিল, পড়ালেখার ক্ষেত্রে সেটা ছিল পুরোই বিপরীত। সে পড়ালেখা একদমই করতে চাইতো না, যার জন্য পরীক্ষায় সে বারবার ফেল করত। তো এমতো অবস্থায় একদিন তাদের আখড়াতে তার উস্তাদের কাছে একটা রিকোয়েস্ট আসে এবং তার উস্তাদের এক আত্মীয় সেই সমাবেশে একটা কুস্তির আয়োজন করবে এবং সেই কুস্তির আয়োজনে তার পক্ষের কুস্তিগির লড়বে এবং তাকে জেতাতে হবে। তো তার উস্তাদ যখন এই প্রস্তাব তার কুস্তিবীরদের সামনে রাখে, তো কেউই রাজি হয় না যে নিজের ইচ্ছায় হেরে যেতে।
তখন সবাই ওস্তাদকে বলে যে মুরলিকে পাঠানো হোক, কারণ মুরলি কুস্তি তো শেখে কিন্তু সে কুস্তির ততটা টেকনিক হস্তগত করতে পারেনি, অতএব এক্ষেত্রে মুরলি নিশ্চয়ই হেরে যাবে। তো যেমন কথা তেমন কাজ, মুরলিকে সেখানে কুস্তি লড়ার জন্য নামানো হয়। কিন্তু এখানে একটা অঘটন ঘটে যায়। যেখানে মুরলির হেরে যাওয়ার কথা সেখানে মুরলি ওই কুস্তিবীরকে হারিয়ে দেয়, এবং যার ফলস্বরূপ পাশের গ্রামের যে সমস্ত পালোয়ানরা এসেছিল কিংবা পাশের গ্রামে যে সমস্ত গ্রামবাসীরা এসেছিল তারা এটাকে একটা বড় ইস্যু বানিয়ে ফেলে। তারা ভাবে যে তাদের গ্রামকে অসম্মান করা হলো, এবং এই ইস্যুতে দুই গ্রামের লোকেদের মধ্যে ওইখানেই একটা সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষ সৃষ্টি হওয়ার ফলে দুই গ্রামের লোকজন একে অন্যকে মারতে থাকে, এবং যে বাইরের গ্রামের যে সমস্ত লোকজন তাদের মেন টার্গেট থাকে মুরলি, যে মুরলিকে তারা মারবে, কারণ মুরলি তাদের গ্রামের কুস্তিবীরকে হারিয়ে দিয়েছে। এমতো অবস্থায় মুরলির দাদা বলে যে মুরলিকে বলে যে তুই এখান থেকে পালিয়ে যা। মুরলি তার কথা মতো সেখান থেকে পালিয়ে যায়। সে যখন পালাতে থাকে তার পেছনে কিছু লোকে ধাওয়া করে। মুরলি দৌড়াতে 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 একটা চলন্ত ট্রেনে উঠে পড়ে। চলন্ত যে ট্রেনে মুরলি ওঠে সেই ট্রেনের মধ্যে যে সমস্ত প্যাসেঞ্জাররা ছিল তাদের মধ্যে বেশিরভাগই মিলিটারি ট্রেনিংয়ের প্রস্তুতি নেওয়ার জন্য সেকেন্দ্রাবাদ যাচ্ছিল। তো তাদের মধ্যে একজন ছিল কর্নেল, সে ছিল পাঞ্জাবি, অল্প বয়সী, মুরলির বয়সী। কর্নেল তখন মুরলিকে বলে যে তুই যদি দেশের জন্য কিছু করতে চাস তাহলে মিলিটারিতে যোগ দে। মিলিটারিতে যোগ দিলে মিলিটারির হয়ে অনেক সময় অনেকে বাইরে কম্পিটিশনে অনেক ধরনের খেলার সুযোগ পায়। তো মুরলি তার কথা শুনে কর্নেল এবং তার টিমের সাথে চলে যায় সেকেন্দ্রাবাদ। সেকেন্দ্রাবাদ গিয়ে সে মিলিটারি ট্রেনিংয়ের জন্যে নাম লেখায়। তো সেকেন্দ্রাবাদে যখন মুরলির একদিকে চলছে মিলিটারি ট্রেনিং, অন্যদিকে মুরলি কিন্তু তার মনের মধ্যে অলিম্পিকে গিয়ে দেশের জন্য সোনা জেতার যে ইচ্ছা সেটাকে ঠিক বাঁচিয়ে রেখেছে। আর সেই ইচ্ছাটাকে, সেই স্বপ্নটাকে সে সবসময় তার গ্রুপ মেম্বারদের সামনে শেয়ার করতে থাকে। তো একদিন যখন এইরকমই একটা পরিস্থিতিতে সে তার গ্রুপ মেম্বারদের সামনে কাহিনী শোনাচ্ছিল যে কীভাবে সে কীভাবে ট্রেনে উঠলো এবং সেখান থেকে সে কীভাবে এলো এবং সে অলিম্পিকে যেতে চায়, দেশের জন্য সোনা জিততে চায়, সেটা নিয়ে তার গ্রুপ মেম্বাররা খুব হাসাহাসি করে, যেটা মুরলিকে ক্ষিপ্ত করে তোলে এবং সেক্ষেত্রে একজন গ্রুপ মেম্বারের সাথে মুরলির হাতাহাতি লেগে যায়। তো সেই পর্যায়ে সেখানে পৌঁছে যায় তাদের ট্রেনার। শাস্তিস্বরূপ মুরলিকে বৃষ্টির মধ্যে কন্টিনিউ ডিগবাজি মারতে বলা হয় এবং তাকে বলা হয় তাকে সেখান থেকে রাস্টিকেট করা হবে। কিন্তু মুরলি বলে যে না, সে যাবে না। একটা পর্যায়ে মুরলি তার ট্রেনারকে বলে যে আমি অলিম্পিকে যেতে চাই, আমি দেশের জন্য খেলতে চাই, আমি দেশের জন্য সোনা জিততে চাই। তো মুরলির মধ্যে যে দেশের জন্য সোনা জেতার, দেশকে গর্বিত করার যে একটা অদম্য ইচ্ছা, এটা তার ট্রেনারকে প্রভাবিত করে। ট্রেনার বুঝতে পারে যে মুরলির মধ্যে যে ইচ্ছাটা আছে সেটা অ্যাকচুয়ালি জেনুইন। তখন ট্রেনার তাকে জিজ্ঞাসা করে যে কোন খেলায় এটা করতে চাও? তখন মুরলি বলে যে আমি কুস্তিতে এটা করতে চাই। কিন্তু ট্রেনার তাকে বলে যে দুর্ভাগ্যস্বরূপ মিলিটারি ক্যাম্পে কুস্তির কোনো অপশন নেই। তখন তার ট্রেনার তাকে বলে যে এখানে কুস্তির অপশন না থাকলেও এখানে আরেকটা অপশন আছে যেখানে কুস্তির শক্তিটা একটু হলেও কাজে লাগবে। তারপরে তার ট্রেনার মুরলিকে নিয়ে যায় টাইগার আলী নামক একজন ট্রেনারের কাছে। এখানে টাইগার আলী চরিত্রে আমরা দেখতে পাবো বিজয় রাজকে। তো বিজয় রাজ হচ্ছে মিলিটারি ক্যাম্পের বক্সিংয়ের ট্রেনার। তো সেখানে মুরলিকে নিয়ে আসা হয় এবং তার ট্রেনার মানে মুরলির ট্রেনার বিজয় রাজকে বলে যে এই ছেলেকে ট্রেন করতে হবে এবং তাকে তৈরি করতে হবে অলিম্পিকের জন্যে, সে যেন অলিম্পিকে গিয়ে ভারতকে রিপ্রেজেন্ট করতে পারে। তো প্রথমে বক্সিং ট্রেনার বিজয় রাজ, যার সিনেমাতে নাম টাইগার আলী, টাইগার আলীও প্রথমে ইমপ্রেস হয় না। বক্সিংয়ের ট্রেনিং না থাকা সত্ত্বেও বক্সিং রিংয়ের মধ্যে মুরলির দক্ষতা দেখে টাইগার আলী ইমপ্রেস হয় এবং সে রাজি হয় মুরলিকে বক্সিংয়ের ট্রেনিং করানোর জন্যে এবং সে তাকে নাম দেয় ছোট টাইগার। টাইগার আলী বড় টাইগার আর মুরলি হয়ে যায় তার ছোট টাইগার। টাইগার আলীর আন্ডারে মুরলির ট্রেনিং চলতে থাকে অন্যান্যদের সাথে। ট্রেনিং চলাকালীনই মুরলি এবং টাইগারের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়। এরপরে টোকিও ইন্টারন্যাশনাল স্পোর্টস মিটে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে 6 জন বক্সারকে চুজ করা হয় ইন্ডিয়ান আর্মিকে রিপ্রেজেন্ট করার জন্য এবং তাই সেই দলের মধ্যে মুরলি এবং মুরলির বন্ধু কর্নেল দুজনেই ছিল। তো এবার তারা সবাই মিলে যাবে টোকিওতে
সেখানে সারা বিশ্বের সমস্ত দেশের আর্মির তরফ থেকে সমস্ত প্লেয়ার আসবে এবং সেখানে বক্সিং হবে, বক্সিং প্রতিযোগিতা। এই বক্সিং প্রতিযোগিতায় যে জিতবে সে সরাসরি চান্স পাবে অলিম্পিকে খেলার। তো যেহেতু মুরলির ছোটোবেলা থেকে ইচ্ছা যে সে অলিম্পিকে অংশগ্রহণ করবে এবং দেশের জন্য সোনা জিতবে, তো মুরলি খুব আনন্দের সাথে টোকিওতে পৌঁছায় এবং নিজেকে প্রিপেয়ার করে যে সে যেন এই ম্যাচটা কিংবা এই টুর্নামেন্টটা যেন সে জিততে পারে। এরপর টোকিওতে মুরলির দেখা হয় নয়নতারা নামে একটা মেয়ের সাথে, যে কিনা অ্যাকচুয়ালি স্পোর্টস জার্নালিস্ট এবং সে রিপোর্টিং করে টিভিতে। তো তাকে দেখে মুরলির একটু পছন্দ হয় মনে মনে, যদিও সে নয়নতারাকে সেটা বলে না। নয়নতারার কাজ ছিল যে সমস্ত প্লেয়ার ভালো পারফর্ম করে তাদেরকে নিয়ে রিপোর্টিং করা। টুর্নামেন্টে যে সমস্ত বক্সার অংশগ্রহণ করছে, মুরলি এবং তার ওস্তাদ মুরলি এবং টাইগার আলী তাদেরকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে, তাদের দুর্বলতা, তাদের স্ট্রেংথ সব কিছুকে রেকর্ড করতে থাকে নিজেদের মধ্যে, যাতে করি বক্সিং রিংয়ের মধ্যে সেই নলেজকে কাজে লাগিয়ে তারা নিজেদের জয় সুনিশ্চিত করতে পারে। এরপর শুরু হয় টুর্নামেন্ট। মুরলি প্রথম টুর্নামেন্ট জেতে এবং দ্বিতীয় টুর্নামেন্টও জিতে যায়। তো দুটো টুর্নামেন্ট জেতার পরে নয়নতারা মুরলি এবং তার বন্ধু কর্নেলকে অ্যাপ্রোচ করে টিভিতে সাক্ষাৎকার দেওয়ার জন্যে। যদিও টিভিতে এই ইন্টারভিউ দেওয়ার ব্যাপারে টাইগার আলীর কোনো মত ছিল না, কিন্তু মুরলি এবং কর্নেল টাইগারকে রাজি করায় এবং সে বলে যে তাদেরকে ফিরে আসতে হবে সন্ধ্যা 6টার মধ্যে, কারণ সন্ধ্যা 6টার সময় একটা ম্যাচ আছে এবং সেই ম্যাচে যে সমস্ত বক্সার আছে, যে সমস্ত বক্সার লড়াই করবে তাদের পদক্ষেপ, তাদের যুদ্ধের টেকনিক খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। কিন্তু ইন্টারভিউ দিতে গিয়ে মুরলি এবং কর্নেলের অনেকটাই দেরি হয়ে যায় এবং ততক্ষণে সেই বক্সিংয়ের ম্যাচ শেষ হয়ে যায়। এতে তাদের মেন্টর টাইগার আলী খুবই আপসেট হয়ে যান এবং মুরলি এবং কর্নেল যখন ফিরে আসে মুরলিকে শুধু একটা কথাই বলে যে উগান্ডার যে বক্সার সেই ম্যাচটা জিতেছে, তার সাথে মুরলিকে ফাইনাল খেলতে হবে এবং ওই বক্সারের টেকনিক এতটাই ভালো যে মুরলি যদি সামান্যতম ভুল করে তাহলে মুরলি হেরে যাবে এবং তার হেরে যাওয়া মানে অলিম্পিকে সোনার পদক জেতার স্বপ্ন থেকে সে অনেকটাই দূরে সরে যাবে। এরপরে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উগান্ডার বক্সার ভার্সেস মুরলি ইন্ডিয়ান বক্সার। উগান্ডার বক্সার যথেষ্ট ক্ষিপ্র গতিসম্পন্ন এবং প্রতিভাবান ছিল এবং মুরলিও যথেষ্ট এক্সপার্ট ছিল, কিন্তু বক্সিং রিংয়ের মধ্যে মুরলির কনসেন্ট্রেশন উগান্ডার বক্সারের থেকে বেশি ছিল নয়নতারার প্রতি, সেই জন্য সে বারবার ঘুরে ফিরে নয়নতারার দিকে তাকাচ্ছিল এবং এটা টাইগার আলী খুব ভালোভাবেই লক্ষ্য করছিল। সে খুব ভালোভাবে লক্ষ্য করছিল যে উগান্ডার বক্সারের প্রত্যেকটা পদক্ষেপের উপরে মুরলি ততটা নজর রাখছে না এবং সেটা কিনা মুরলির পক্ষে খুবই বিপজ্জনক হতে পারে এবং যেমন ভাবা তেমন কাজ, উগান্ডার বক্সারের কাছে মুরলি খুব বাজেভাবে হেরে যায়। বক্সিং রিংয়ের মধ্যে মুরলির ক্যাজুয়াল অ্যাপ্রোচের জন্য মুরলি বক্সিং ম্যাচটা হেরে যায় এবং এটা তার মেন্টর টাইগার আলীকে এতটাই আঘাত দেয় যে টাইগার আলী মুরলির থেকে আলাদা হয়ে যায়। ঘটনা আবার বর্তমানে ফিরে আসে। তো এতক্ষণ আমরা যে বৃদ্ধ ভদ্রলোককে দেখছিলাম যে পুলিশ স্টেশনে বসে গল্প শোনাতে, সে আসলে আর কেউ নয়, মুরলি। মুরলি বৃদ্ধ বয়সে সে তার গ্রামের জন্যে কিছু একটা করার চেষ্টা করছে, সেই জন্যই সে সরকারের কাছে অর্জুন অ্যাওয়ার্ড দাবি করছে। কারণ সরকার যদি তাকে অর্জুন অ্যাওয়ার্ড দেয় তো সেই সুবাদে তার গ্রামের রাস্তাঘাট, হাসপাতাল, শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে এবং তার গ্রামের উন্নতি হবে। কিন্তু এতক্ষণে পুলিশ অফিসার মুরলির গল্প শুনতে শুনতে মুরলির প্রতি তার যথেষ্ট ইন্টারেস্ট জেগে উঠেছে, তাই সে চায় মুরলির পুরো কাহিনী শুনতে। এরপরে মুরলি তার কাহিনী কন্টিনিউ করতে থাকে। ঘটনা আবার অতীতে ফিরে যায়। 1965-এ মুরলি এবং কর্নেলের পোস্টিং হয় মিলিটারি ক্যাম্পের তরফ থেকে কাশ্মীরে এবং কাশ্মীরে মুরলি এবং কর্নেল যখন আসে সেখানে তাদের আবার দেখা হয় টাইগার আলীর সাথে এবং কাশ্মীরে থাকা অবস্থায় মুরলি এশিয়ান গেমসের ম্যানেজমেন্টের তরফ থেকে একটা চিঠি পায় যে মুরলিকে ভারতের পক্ষ থেকে এশিয়ান গেমসে পাঠানো হবে বক্সিং করার জন্যে এবং
সে যদি সেই এশিয়ান গেমস জিততে পারে তাহলে সে অলিম্পিকে যাওয়ার সুযোগ পাবে। সে টাইগার আলীকে রিকোয়েস্ট করে তাকে আবার ট্রেনিং করার জন্যে। এখানে আমরা একটা কথা বলে রাখি, মুরলি যে বক্সারের কাছে হেরেছিল উগান্ডার, সে অ্যাকচুয়ালি ছিল আফ্রিকার। যেহেতু সে এশিয়ার ছিল না, সেহেতু এশিয়াতে নাম্বার 1 র্যাঙ্ক হয়ে যায় মুরলির। জাপানে যে ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছিল সেখানে মুরলি 2nd র্যাঙ্ক করেছিল। আর যেহেতু উগান্ডার ওই বক্সার এশিয়ার মধ্যে পড়ে না, সেই জন্যে বাই ডিফল্ট এশিয়ার ক্ষেত্রে মুরলির র্যাঙ্কিং এসে যায় ফার্স্ট। তো যেহেতু মুরলি ফার্স্ট র্যাঙ্ক করেছে, সেহেতু মুরলিকে ডেকে পাঠানো হয় এশিয়া গেমসে বক্সিং করার জন্য। এবং এশিয়ান গেমসে যদি সে বক্সিংয়ে জিততে পারে তাহলে সে ডাইরেক্ট চান্স পাবে ভারতের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করার। কিন্তু টাইগার আলী তাকে ট্রেনিং করতে কিছুতেই রাজি হয় না। মুরলি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাদেরই যখন এই কথোপকথন চলছিল মুরলি, কর্নেল এবং টাইগার আলীর মধ্যে, ঠিক সেই মুহূর্তে তাদের ঘাঁটিতে শত্রুপক্ষ হানা করে। শত্রুপক্ষ হানা করার ফলে সেখানে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়, এবং ক্ষয়ক্ষতির মধ্যে সবচাইতে বড় যে ক্ষতি হয় সেটা হচ্ছে মুরলির বন্ধু কর্নেল মারা যায়। এবং টাইগার আলী এত বাজেভাবে আহত হয় যে সেটা দেখে মনে হয় সে মারা গেছে। মুরলির শরীরে 9টা গুলি লাগে। ঘটনা ফিরে আসে আবার বর্তমানে। পুলিশ অফিসার রীতিমতো হা করে তার দিকে তাকিয়ে থাকে যে 9টা গুলি খাওয়ার পরে সে কী করে বেঁচে আছে। সে এরকি মেরে এটাও বলে যে আমি তো 9টা ওষুধের গুলি খেতে পারি না একদিনে। তারপর মুরলি সেখান থেকে চলে যায়, এবং যাওয়ার সময় পুলিশ অফিসার এটা লক্ষ্য করে মুরলির 2 হাতে 2টো ক্র্যাচ, সে নিজের পায়ে ভর করে হাঁটতে পারে না। এরপরে আমরা আবার অতীতের ঘটনা দেখতে পাই। 1965 সালের যুদ্ধের 2 বছর পরে উধমপুরের একটা হাসপাতালে আমরা মুরলিকে দেখতে পাই, সে কোমাতে পড়ে আছে। কোমা বলতে ডাক্তারদের কথোপকথন থেকে যেটা জানতে পারি যে সে 2 বছর সেন্সলেস অবস্থাতেই আছে, কিন্তু মাঝে মধ্যে তার জ্ঞান ফিরে আসে খুব অল্প সময়ের জন্য, আবার সে জ্ঞান হারিয়ে ফেলে। এইভাবেই 2 বছর চলছে। এরপরে উধমপুরে সে মিলিটারি হাসপাতালে একজন মিলিটারি বড় অফিসার পরিদর্শন করতে আসেন। সো মিলিটারি অফিসারের পরিদর্শনের খবর পেয়ে হাসপাতালে কর্তৃপক্ষ, ডাক্তার সবাই একেবারে হকচকিয়ে যায়। তারা বুঝতে পারে না যে তারা কি করবে, কারণ হাসপাতালের অবস্থাটা ছিল খুবই নোংরা। তো তারা চেষ্টা করতে থাকে সব কিছুকে সুন্দরভাবে গোছানোর, এবং এমতো অবস্থায় তাড়াহুড়োতে মুরলির বিছানা থেকে মুরলি পড়ে যায়, এবং মুরলি পড়ে যাওয়ার পরে মুরলির সেন্স ফিরে আসে। তো মিলিটারি অফিসার যখন দেখতে পায় যে মুরলি 1965 সালের যুদ্ধে 9টা গুলি খাওয়ার পরে বেঁচে আছে, তো তার বেঁচে থাকার এই অদম্য ইচ্ছাকে সম্মান জানার জন্য সে মুরলিকে ট্রান্সফার করে মুম্বাইতে। এরপর মুরলিকে উধমপুর থেকে মুম্বাইয়ের INHS অশ্বিনী নামে একটা হাসপাতালে ট্রান্সফার করা হয়। এটা ছিল একটা মিলিটারি হসপিটাল। এখানে মুরলির অপারেশন করা হয়, কিন্তু অপারেশন সাকসেসফুল হয় না। মুরলির শরীরের যে জায়গাতে একটা গুলি বিদ্যমান ছিল, যার জন্যে সে প্যারালাইজ হয়েছিল, সেই গুলিটা সেখানেই রয়ে যায়। সো মুরলির রিকভার হয় না। তো মুরলিকে হুইল চেয়ারের সাহায্যে চলাফেরা করার জন্য ডাক্তার পরামর্শ দেয়। এরপরে মিলিটারি কর্তৃপক্ষের তরফ থেকে মুরলির ফ্যামিলি সম্বন্ধে খোঁজ খবর নেওয়া হয়। মুরলির গ্রামের বাড়িতে খবর পাঠানো হয়। সেখান থেকে মুরলির মা, মুরলির বাবা এবং মুরলির বড় ভাই তাকে দেখতে মুম্বাইতে আসে। তো সবাই সিদ্ধান্ত নেয়, বিশেষ করে মুরলির মা বাবা, যে তারা গ্রামের বাড়িতে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে তাকে সেবা শুশ্রূষা করা হবে। কিন্তু মুরলির বড় ভাই এটাতে রাজি হয় না। সে মুরলিকে একান্তে নিয়ে গিয়ে তাকে বোঝায় যে মুরলি এখন যে অবস্থায় আছে, সে নিজে কোনো কাজ করতে পারে না, এমনকি তার বাথরুম, পায়খানা সমস্ত কিছুই অন্যের সাহায্যে করতে হয়। আর তাদের বাড়িতে এতটা জায়গাও নেই, তাদের বাড়িতে অনেক লোকজন আছে। আর সেক্ষেত্রে মুরলি যদি বাড়িতে না গিয়ে হাসপাতালেই থেকে যায়, তাহলে সেটাই মুরলির পক্ষে ভালো হবে, এবং মুরলি এখানে যথেষ্ট সেবা শুশ্রূষা পাবে, এবং হয়তোবা সে রিকভার করতেও পারে। মুরলি প্রথমে দুঃখ পায়, কিন্তু তারপরে এটাতে রাজি হয়ে যায়। এরপরে তারা ডাক্তারকে দিয়ে, তার মা বাবাকে দিয়ে বলায় যে মুরলি যদি হাসপাতালেই থাকে সেটাই তার পক্ষে ভালো হয়। তার মা বাবা, ভাই তাকে রেখে গ্রামে চলে যায়। মুরলি যে হাসপাতালে ছিল, সেই হাসপাতালে তার টোপাজ নামে একটা ওয়ার্ড বয়ের সাথে পরিচয় হয়। হাসপাতালে টোপাজের 2টো মূল কাজ। এক হচ্ছে যদি কোনো রোগী তার কোনো অপূর্ণ ইচ্ছার কথা প্রকাশ করে, সেটাকে পূরণ করে দেওয়া।
বিশেষ করে ড্রিঙ্কের ব্যাপারে। আর দ্বিতীয় হচ্ছে রুগীদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা জুয়া খেলা। তো একদিন মুরলি তোপাজকে বলে যে সে তোপাজকে 100 টাকা দেবে জুয়া খেলার জন্য। তো তার বদলে তোপাজ যেন তাকে 1 বোতল হুইস্কি এনে দেয়। তো তোপাজ সেটাতে রাজি হয়ে যায়। তোপাজ তাকে 1 বোতল হুইস্কি এনে দেয় আর তার টাকা নিয়ে চলে যায় জুয়া খেলতে। জুয়া খেলতে যাওয়ার আগে মুরলিকে জিজ্ঞাসা করে যে কত নাম্বারে সে তার এই 100 টাকাটা লাগাবে। মুরলি বলে 1, 2, 3 নাম্বারে যেন এটা লাগানো হয়, যদিও এই নাম্বারে আজ পর্যন্ত কেউ কোনোদিন প্রাইজ পায়নি। তো তার কথা মতো তোপাজ 1, 2, 3 নাম্বারে টাকাটা লাগিয়ে দেয় আর এবং 100 টাকা লাগিয়ে সে 44,000 টাকা জিতে নেয়। আর যখন তোপাজ 60টা খেলছে মুরলির টাকা দিয়ে, তখন মুরলি হুইস্কির বোতলের সাথে প্রচুর পরিমাণে ঘুমের ওষুধকে সুইসাইড করার চেষ্টা করে। তোপাজ যখন ফিরে আসে তখন সে দেখে মুরলি অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু মুরলি মারা যায় না, মুরলি বেঁচে যায়। এরপরে তোপাজ মুরলিকে নিয়ে যায় সেই 7টার আড্ডাতে, যেখানে মুরলির 100 টাকা লাগিয়ে 44,000 টাকা জিতেছিল সে। যে 7টার আড্ডার যে মালিক সে মুরলিকে বলে যে তোমার উপর ভগবানের হাত আছে, ভগবান নিশ্চয়ই তোমাকে দিয়ে বড় কোনো কাজ করাতে চায়। এই কথা শুনে মুরলির বেঁচে থাকার ইচ্ছা আবার জেগে ওঠে। সে তার সুইসাইড করার প্রোগ্রামকে ক্যান্সেল করে এবং নিজেকে রিকভার করার জন্যে সে সাঁতার শিখতে শুরু করে। আর সিনেমার এই পর্যায়ে এসে আমরা আবার দেখতে পাই মুরলির যে মেন্টার টাইগার আলী অর্থাৎ বিজয়রাজ, সে ফিরে এসেছে। আমার অ্যাকচুয়ালি প্রথমে মনে হয়েছিল সে বোধহয় 1965-এর যে যুদ্ধ হয়েছিল সেখানে সেও মারা গেছে কর্নেলের সাথে, কিন্তু আসলে না, সে মারা যায়নি, সে বেঁচেই ছিল। সে ফিরে আসে মুরলির জীবনে। এরপরে সে মুরলিকে নিয়ে যায় দারা সিংয়ের কুস্তি দেখানোর জন্যে। এখানে দারা সিংয়ের সম্বন্ধে একটা কথা বলে রাখা দরকার, মুরলি যখন কুস্তি করতো সে দারা সিংকে তার উস্তাদ মানত। টাইগার আলী মুরলিকে দারা সিংয়ের কুস্তি দেখাতে নিয়ে যায় এবং সে তখন মুরলিকে বলে যে দারা সিং 40 বছর বয়সে কুস্তি লড়ছে এবং সে চেষ্টা করছে অলিম্পিক জেতার। তো মুরলি বলে যে আমারও তো স্বপ্ন ছিল কিন্তু আমি পারলাম না। তখন টাইগার আলী তাকে ইন্সপায়ার করে যে তুমিও পারবে। মুরলি ভাবে এটা তো অবাস্তব, আমি তো চলতে ফিরতে পারি না। তখন টাইগার আলী তাকে বলে যে ভারতবর্ষে শুধু নর্মাল মানুষের জন্যই অলিম্পিক নয়, প্যারা অলিম্পিকেরও সিস্টেম আছে, যেখানে যারা প্যারালাইজড, যাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করে না, তাদেরকে অংশগ্রহণ করার দায়িত্ব দেওয়া হয়। মুরলি প্রথমে রাজি না থাকলেও পরে তার মেন্টারের কথায় উদ্বুদ্ধ হয়ে সে রাজি হয়ে যায় এবং সে ট্রেনিং শুরু করে সাঁতারের জন্যে। তার এবারের লক্ষ্য যে বক্সিং কিংবা কুস্তি নয়, সে সাঁতারে অংশগ্রহণ করবে এবং প্যারাঅলিম্পিকে ভারতের হয়ে মেডেল নিয়ে আসবে। এরপরে মুরলি এবং তার মেন্টর ম্যানেজমেন্টের কাছে যায়, প্যারাঅলিম্পিক ম্যানেজমেন্টের কাছে। কিন্তু প্যারাঅলিম্পিকের ম্যানেজমেন্ট তাদেরকে জানায় যে আমাদের কাছে ফান্ড খুবই কম, আমাদের কাছে যে অল্প একটু ফান্ড আছে সেটা দিয়ে আমরা অলিম্পিকের খেলোয়াড়দের ফান্ডিং করব, আমাদের কাছে প্যারাঅলিম্পিকের কোনো ফান্ডিংয়ের ব্যবস্থা নেই। এই কথা শোনার পরে মুরলি সেখানে একটা ইমোশনাল স্পিচ দেবে এবং সে তার মেন্টরকে নিয়ে চলে আসবে। এরপরে ঘটনা আবার বর্তমানে ফিরে আসবে। মুরলি পুলিশ স্টেশন থেকে চলে যাবে এবং সে বলে যায় তার অর্জুন আবার চায় না। মুরলি গ্রামে ফিরে এসে নিজের পয়সাতেই গ্রামের রাস্তাঘাট বানানোর চেষ্টা করে। এদিকে পুলিশ ইন্সপেক্টরের বেশ কৌতূহল জাগে মুরলির প্রতি। সে নিজে কিছু করতে না পারলেও এবং সে নিজে সরাসরি এই ঘটনার মধ্যে জড়াতে না চাইলেও সে একজন সাংবাদিককে মুরলির গ্রামে পাঠায়, এটাই ইনভেস্টিগেট করার জন্য যে মুরলি যেটা বলছে সেটা সঠিক কিনা। সেই সাংবাদিক যখন গ্রামে যায় সে দেখতে পায় মুরলি নিজের পয়সাতেই গ্রামের সমস্ত কাজ করাচ্ছে। তখন সাংবাদিক মুরলির ছবি তোলে এবং সে তার এডিটরকে মুরলির ব্যাপারে বলে। তখন তার এডিটর ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় এবং মুরলির ব্যাপারে এনকোয়ারি করতে থাকে। অতীতে আবার আমরা দেখতে পাই মুরলি যখন একদিন সাঁতার প্র্যাকটিস করছিল তখন তার মেন্টর একটা চিঠি নিয়ে আসে এবং সেই চিঠিতে লেখা ছিল অলিম্পিকের ম্যানেজমেন্ট, প্যারা অলিম্পিকের ম্যানেজমেন্ট মুরলিকে সিলেক্ট করেছে ভারতবর্ষের হয়ে প্যারা অলিম্পিকে প্রতিনিধিত্ব করার জন্য। পরবর্তী ঘটনা আগস্ট 1972 4th প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হবে ওয়েস্ট জার্মানিতে এবং ম্যানেজমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী মুরলি ভারতের হয়ে সাঁতার বিভাগে অংশগ্রহণ করবে প্যারা অলিম্পিকে। মুরলি এবং তার মেন্টর
ওয়েস্ট জার্মানিতে পৌঁছায় এবং ওয়েস্ট জার্মানিতে তারা যেখানে ছিল, বেসিক্যালি সমস্ত প্যারালিম্পিক প্রতিযোগীরা যেখানে ছিল, হঠাৎই একদিন রাতে সেখানে টেররিস্ট হামলা হয়। টেররিস্টে হামলা হওয়াতে সেখানে 11 জন প্যারাঅলিম্পিক প্রতিযোগী মারা যায়, প্যারাঅলিম্পিক ক্যান্সেল হয়ে যায়। ঘটনা ফিরে আসে আবার বর্তমানে। এখানে আমরা দেখতে পাই পত্রিকার চিফ এডিটর যে চরিত্রে অভিনয় করেছে সোনালী কুলকার্নি, সে তার একজন বন্ধু যে কিনা বর্তমানে মিলিটারিতে বড় পোস্টে কাজ করছে এবং সেকেন্দ্রাবাদে পোস্টিং আছে, যেখানে অ্যাকচুয়ালি মৌলি পোস্টেড ছিল, তাকে ফোন করছে এবং তাকে বলছে মৌলি সম্বন্ধে খোঁজখবর জানাতে। সেই ব্যক্তি রেকর্ড রুম থেকে ম্যানুয়াল রেকর্ড খুঁজে বের করে এবং সোনালীকে জানায় যে প্যারাঅলিম্পিক ওয়েস্ট জার্মানিতে ক্যান্সেল হওয়ার পরে আর কোনো রেকর্ড খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে ঘটনা আবার অতীতে ফিরে যায়। অ্যাকচুয়ালি প্যারাঅলিম্পিক যখন ওয়েস্ট জার্মানি থেকে ক্যান্সেল হয়ে যায় তখন সেটা শিফট করে যায় হেইডেলবার্গ, জার্মানিরই অন্য একটা শহর হেইডেলবার্গে। তো এরপর শুরু হয় প্যারাঅলিম্পিক। প্যারাঅলিম্পিকের সাঁতার বিভাগে মৌলি প্রথম রাউন্ডে অনেক কষ্টে 4 নম্বর স্থান অধিকার করে। 4 নম্বর স্থান অধিকার করার ফলে সে দ্বিতীয় রাউন্ডের জন্য কোয়ালিফাই করে। সেকেন্ড রাউন্ডে মৌলি তৃতীয় স্থান অধিকার করে, কিন্তু সেকেন্ড রাউন্ডে সাঁতার কাটার সময় তার মাথায় আঘাত লাগে এবং সেখান থেকে রক্তপাত হয়। তো মৌলি এটা কাউকে জানতে দেয় না, এমনকি তার মেন্টর টাইগার আলীকেও নয়। তো পরের দিন সকালে মৌলি যখন ঘুম থেকে উঠতে দেরি করে, টাইগার আলী তখন বুঝতে পারে যে মৌলি সেন্সলেস হয়ে গেছে। তার চোখে মুখে জল দেয় এবং তার জ্ঞান ফেরার পর জিজ্ঞাসা করে যে তার কি অসুবিধা হচ্ছে। যদিও মৌলি ডিনাই করে যে তার কিছু হয়নি, কিন্তু টাইগার লক্ষ্য করে যে তার মাথা থেকে রক্ত বেরিয়ে বিছানায় লেগে আছে। টাইগার তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু মৌলি রাজি হয় না, কারণ সেই দিনই ছিল তার ফাইনাল রাউন্ড। মৌলি বলে যে আজকে যদি আমি ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ না করি তাহলে আমার মতো অনেক মৌলি যারা হাত পা খুইয়ে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে বসে আছে, তারা স্বাভাবিক জীবনে ফেরার জন্য যুদ্ধ করছে, তাদের মনোবল হারিয়ে যাবে। টাইগার আলী তার কথায় ইমপ্রেস হয় এবং সে মৌলিকে নিয়ে যায় ফাইনাল রাউন্ডের জন্য। এর মধ্যেই মৌলি যে ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছে সেই খবর টিভির মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং এই খবর পৌঁছে যায় মৌলির গ্রামেও। মৌলির বাবা এবং মৌলির বড় ভাই দোকানে কাজ করার সময় এই খবর শুনতে পায় এবং দৌড়ে দৌড়ে বাড়ি আসে। বাড়ি এসে মৌলির মাকেও সেই খবর দেয়। সবাই খুব খুশি হয় এবং সমস্ত গ্রামবাসী যেদিন ফাইনাল খেলার সেই দিন রেডিওর সামনে বসে যায়। এরপর সাঁতারের ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা শুরু হয়। মৌলি সবাইকে আশ্চর্য করে সেই প্রতিযোগিতা জয় করে এবং সে শুধু প্রতিযোগিতা জয়ী হয় না, সে ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করে এবং প্যারাঅলিম্পিকে সে ভারতের হয়ে গোল্ড মেডেল নিয়ে আসে। এরপরে কাহিনী আবার বর্তমানে ফিরে আসে। জার্মানির হেইডেলবার্গে 4th প্যারাঅলিম্পিকে মৌলির অংশগ্রহণ করা এবং সাঁতারে দেশের হয়ে স্বর্ণপদক জেতা, এই কৃতিত্বের কথা সংবাদ মাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়ে সারা দেশে। সারা দেশ মৌলিকে চিনতে শুরু করে। এরপরে হোম মিনিস্টারের অ্যাডিশনাল সেক্রেটারি মৌলির সাথে দেখা করার জন্য তার গ্রামে আসে। তাকে এসে বলে যে আপনি অর্জুন অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করতে চেয়েছিলেন, আমরা আপনাকে অর্জুন অ্যাওয়ার্ড দেবো না, অর্জুন অ্যাওয়ার্ডের বদলে আমরা আপনাকে পদ্মশ্রী ভূষণে সম্মানিত করব। সিনেমা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সিনেমার গল্প মোটামুটি এখানেই শেষ। এই সিনেমাটা সম্বন্ধে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের জানানো দরকার। সেটা হচ্ছে এই সিনেমার যে মূল চরিত্র মৌলিকান্ত রাজারাম পাটকার, যে চরিত্রে কার্তিক আর্যন অভিনয় করেছেন, সেটা কিন্তু একটি বাস্তব চরিত্র। এই ব্যক্তি কিন্তু ভারতবর্ষের মহারাষ্ট্রের সাংলি গ্রামে এখনও জীবিত আছেন এবং সে সত্যিকার অর্থে রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী ভূষণ পুরস্কার পেয়েছেন, যেটা কিনা সিনেমার শেষে দেখানো হবে। এখন যদি আমরা সিনেমার বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করতে চাই, তাহলে আমি বলবো সিনেমাতে অভিনয় করার জন্য খুব বেশি অভিনেতা নেই। সিনেমার মূল চরিত্রে কার্তিক আর্যন খুব সুন্দরভাবে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এছাড়া টাইগার আলীর চরিত্রে বিজয় রাজ এবং টপাজের চরিত্রে রাজপাল যাদবকে মোটামুটি ভালো লাগবে। আর বাকি থাকলো সিনেমার ডিরেকশনের ব্যাপারে। সিনেমার ডিরেকশন করেছে কবির খান। তো কবির খানের কেরিয়ারে বেশ কিছু ভালো সিনেমা আছে, যেমন বজরঙ্গি ভাইজান, এক থা টাইগার। আপনাদের যদি সিনেমার গল্প শুনে মনে হয় যে এটাকে একবার হলেও হলে গিয়ে দেখা যেতে পারে, তাহলে আপনারা যেতে পারেন, পয়সা পুরোপুরি ব্যর্থ হবে না। আজকের মতো এখানেই শেষ করছি। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লাগে তবে অবশ্যই
লাইক, কমেন্টস এবং শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, গুড বাই।